এখন আমি আলোচনা করব যে 3-4জন ট্যালেন্টেড লোকের ভিডিওটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। এখানে আপনারা সবাই জানেন যে রবীন্দ্রনাথের পরিবারে আরও সাহিত্য সাধনা করতেন, খুব বেশি নাম করেছিলেন ওই সময়। পরবর্তীতে রবীন্দ্র প্রভাবে তাদের আর নাম শোনা যায় না, কিন্তু একজন হল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আর একজন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথের আপন ভাই ছিল দুজন। কিন্তু আমি বোঝার চেষ্টা করবো যে দ্বিজেন্দ্রনাথের যে ব্রেন ছিল সেই ব্রেনটা রবীন্দ্রনাথের ছিল না। কি প্রসঙ্গে সেটা বলছি, আপনারা এখন একটু আলোচনা করলে বুঝবেন। মুর্শিদাবাদ, আমাদের পাশের এলাকা মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদেরই একটা ট্যালেন্টেড লোক ছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এই লোক সংশয়বাদ, তারপরে ব্রিটিশ দর্শন, মানে বাঙালি যে আজকে শোপেনহাওয়ারকে জানে কিন্তু গেটেকে বুঝে না, এর পিছনে কিন্তু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কি ছিল, দায়ী ছিল। তো রবীন্দ্র ওই সংশয়বাদ পড়তে পড়তে তার খাবার দাবার হজম হয় না, আমাশা হয়, বিভিন্ন রকম প্রবলেমে পড়ে গেলেন এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যে কতখানি ট্যালেন্টেড ছিলেন এটা বুঝতে গেলে আপনার বুঝতে হবে যে এই লোক কলকাতা বোর্ডের মধ্যে ফার্স্ট হয়েছিলেন ম্যাট্রিকে, ইন্টারে সেকেন্ড, অনার্সে তিনি পদার্থ রসায়ন দুটো নিয়েছিলেন, ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আবার মাস্টার্সে তিনি পদার্থবিজ্ঞানের করেছেন, পদার্থবিজ্ঞান নিয়েছিলেন, সেখানে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পেয়েছেন। তো এই লোকে এই অসুখ বিসুখ বিভিন্ন রকম দেখা দিল। তো তখন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বললেন যে তুমি ওকে ফেইথ অ্যান্ড হোপের দিকে যাইতে হবে। এই তোমার বইগুলো আমি পড়ছি, জিজ্ঞাসা আরও কি সব বই, এগুলো পড়তেছি, 4-5টা অধ্যায় পড়েও ফেলেছি, একেবারে টোটালি থরলি 4-5টা অধ্যায় পড়েছি। কিন্তু বাট আমার কাছে মনে হচ্ছে তোমার ফেইথ আর হোপের বেশি দরকার, বিশ্বাসকে দরকার এবং আশাবাদের দরকার। তো তিনি একটা কথা বললেন যে তোমার ফেইথ অ্যান্ড হোপের দরকার। আরেকটা জিনিস তিনি বললেন যে উইথ অল ফল্টস আই স্টিল লাভ ইংল্যান্ড। সমস্ত দোস্তিটি সত্ত্বেও আমি ইংল্যান্ডকে ভালোবাসি। এবং আরেকটা কথা বললেন যে সমস্ত দোষটির সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি। ঠিক তেমনি তিনি বললেন, ঠিক তেমনি সমস্ত দোষটির সত্ত্বেও আমি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তোমাকে ভালোবাসি। তাহলে এই জিনিসটা মানে তিনি বোঝাতে চাইলেন যে তোমার এই ব্রিটিশ দর্শন থেকে তুমি জার্মান দর্শনের দিকে আসো। ব্রিটিশ দর্শনের যেমন ফল্ট আছে, তোমারও ফল্ট আছে, কিন্তু আমি তোমাদের ভালোবাসি। এবং আর তিনি কি জার্মান দর্শনের প্রফলন ছিল, কিন্তু জার্মান দর্শন পিচ করে তো ইসলাম আবার জেগে যাবে। তিনি এই জার্মান দর্শনটা নিয়ে আসলেন না। কে? এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তিনি তো বুঝতেই পারেননি, তিনি মারা গেলেন 1919 সালের দিকে। তিনি মারা গেলেন, মৃত্যুর সময় তিনি পাশে সালাম করছেন রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ তাকে কখনোই এই ভালো পরামর্শগুলো দেয় না। তো কাজেই এই যে বিশাল নোবেল প্রাইজ রবীন্দ্রনাথের, বা রবীন্দ্রনাথ মাত্র 80 বছর বয়সে মারা গেছে, তার থেকে 8 বছর বেশি বেঁচে ছিলেন। তার আগের তখন রবীন্দ্রনাথ যেমন কত অ্যান্টিবায়োটিক এসে গেছিল, কিন্তু সেই অ্যান্টিবায়োটিকগুলো তো দ্বিজেন্দ্রনাথের ঠাকুরের। তিনি 26 সালে মারা গেলেন 86 বছর বয়সে। তাহলে 86 বা 88 বছর বেঁচে ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, আর রবীন্দ্রনাথ মাত্র 80 বছর বয়সে টেসে গেলেন, মারা গেলেন। আর তো মারা গেলেন 58-59 বছর বয়সেই মারা গেলেন। মানে রবীন্দ্রনাথের থেকে 3 বছরের ছোট ছিলেন। 1964 সালে জন্মেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তারপর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তিনি মারা গেলেন কত সালে? 36 বছর, আর এদিকে 19 বছর। তাহলে 56, 57, 55 এরকম বয়সে তিনি মারা গেছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তাহলে এখানে কি আপনারা বুঝলেন? যেখানে বুঝতে হবে যে পরীক্ষায় ফার্স্ট ক্লাস হলেই যে সে ব্রেনের দিক থেকে খুব মহাত্মা গান্ধীকে ধমকাইতেন না, গিয়ে নাম কি বলে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। কারণ তিনি জানতেন যে আমি যেগুলো পড়েছি সেগুলো হয়তো মহাত্মা গান্ধী পড়েছে। তিনি ধমকালে তিনি বুঝবেন, তিনি আমাকে উল্টো অ্যাকশন দিবেন না, কারণ পলিটিশিয়ান তো সবাই ভয় পায়। তাহলে এই মহাত্মা গান্ধী তো একটু মানে মাজা হুয়া পলিটিশিয়ান, কিন্তু একজন একেবারে চমকিলে পলিটিশিয়ান। কিন্তু মহাত্মা গান্ধী বুঝতে পারবেন তিনি কোন পার্সপেক্টিভে কথা বলছেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আমি এই জিনিসটা বোঝার চেষ্টা করলাম যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কিন্তু সাহিত্য চর্চা করেছেন। বাঙালি যদি তার বইগুলো পড়ে তাহলে অনেক উপকৃত হবে। আর আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে জার্মান দর্শন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আনেন নাই, রবীন্দ্রনাথ ঠাকুর আনেন নাই, এমনকি ঠিক আছে আমার ভিডিওগুলো ভালো করে দেখেন, মন দিয়ে উপভোগ করেন, তাহলে কি আপনার জীবনটা পাল্টিয়ে যাবে। অনেক আশাবাদ। আমি তো আমার একটা ভিডিও আছে, ওটা দেখতে পারেন, যে নিহিলিজম ও সিনিসিজমের বিরুদ্ধে ছিল পাকিস্তান প্রস্তাব, একটা বিরাট বড় অগ্রসর হওয়ার একটা বিরাট বড় উল্লম্ফন। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমি যেহেতু জার্মান দর্শন পড়েছি, আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে ওই কথাটা কি বলতে চাচ্ছিলেন, যে তুমি ব্রিটিশ দর্শনের উইথ অল দাই ফল্টস আই স্টিল লাভ ইংল্যান্ড, এবং তোমারও অনেক সব ভুল সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি। তার সমস্ত ভুল সত্ত্বেও আমি যেমন ইংল্যান্ডকে ভালোবাসি, ইংল্যান্ডের অনেক ভুল আছে, তারপর ইংল্যান্ডকে ভালোবাসি, তোমার অনেক ভুল সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি। মানে তিনি বলছে তোমাকে ভালোবাসি, তুমি এরকম ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার ছেলে, এরকম প্রমাণিত ট্যালেন্টেড মানুষ, তোমার উচিত জার্মান দর্শনের দিকে যাওয়া, শুধু ব্রিটিশ দর্শনে আটকে না যাওয়া। কিন্তু তিনি মনে করেছেন রবীন্দ্রনাথ বোধহয়
পৃথিবীর সবচেয়ে সচ্চা মানুষ, সবচেয়ে ট্যালেন্টেড মানুষ। আসলে তিনি না সচ্চা মানুষ না ট্যালেন্টেড মানুষ, যতখানি তার ট্যালেন্ট ছিল তার থেকে বেশি ছিল তার শয়তানি, মিথ্যাবাদ। এবং আমার আগের ভিডিওটা দেখেন, সেখানে কিন্তু আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি যে শেষের কবিতা কিভাবে বাংলার অধঃপতনের জন্য দায়ী। তো প্রথম আলো বলি, পত্রিকা বলি, আর শেষের কবিতা মানে উপন্যাস বলি, দুইটাই কিন্তু বাংলার ক্ষতিও করেছে। তো কাজে শেষের কবিতা জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে শেষের কবিতা কিন্তু ভালো কিছু না, রবীন্দ্রনাথ ঠাকুর ভালো কিছু না, তার তুলনায় রবীন্দ্রনাথ থেকে অনেক বেশি দিলওয়ালা এবং ট্যালেন্টেড ছিলেন তার আপন বড় ভাই, যিনি জার্মান দর্শনের প্রোপোনেন্ট ছিলেন, তিনি হলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।